নমস্কার। হোমিও উদ্দীপনার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের আলোচক ডক্টর নীলকান্ত সরকার, ডক্টর তপন কাঞ্জিলাল স্যারের স্নেহধন্য স্টুডেন্ট। আমাদের আজকের আলোচ্য বিষয় হোমিওপ্যাথিতে রোগীলিপি তৈরির কলাকৌশল, পর্ব 4, দ্য আর্ট অ্যান্ড ট্যাক্ট অফ কেস টেকিং ইন হোমিওপ্যাথি, পার্ট 4। স্যারকে অনুরোধ করব, স্যার আপনি আজকের আলোচনা শুরু করুন। হ্যাঁ, সবাইকে থাকলো অশেষ শুভেচ্ছা। তো আজকের আলোচনার বিষয় তো ডক্টর তন্ময়বাবু যেরকম বললেন সেরকমই, হোমিওপ্যাথিতে রোগীলিপি তৈরির কলাকৌশল, পর্ব 4, দ্য আর্ট অ্যান্ড ট্যাক্ট অফ কেস টেকিং ইন হোমিওপ্যাথি, পার্ট 4। তো শুরু করি। রোগীর সঙ্গে সরাসরি কথা বলার আগের পর্বে যেমন আমি আগে বলেছিলাম যে তাকে চাক্ষুষ দেখে বা তার কথা কানে শুনে তার শারীরিক বা মানসিক বৈশিষ্ট্যগুলোকে আমরা কিভাবে ধরতে পারি সে সম্পর্কে অবশ্য আগের দিনের আলোচনায় শারীরিক ভঙ্গি যেমন পশ্চার, তারপরে অঙ্গভঙ্গি, জেস্চার, এ সম্পর্কে বেশ কিছু কথা বলা হয়ে গেছে। আজকে ভাবছি মুখের প্রকাশভঙ্গি সম্পর্কে কিছু বলি, কারণ এটাও খুব গুরুত্বপূর্ণ। কারণ কথায় বলে না যে মুখ হচ্ছে মানুষের মনের আয়না। তার পরিস্থিতির প্রধান বৈশিষ্ট্যগুলোই যেন তার মুখে বসানো আছে। মুখের মধ্য দিয়েই আমাদের কিন্তু অন্তরের কথাগুলো ফুটে ওঠে, যা মানুষ সহজে লুকোতে পারে না। কিন্তু মৌখিক ভাষার চেয়েও তাই এই যে আবেগগত প্রকাশটা, যা মুখেই আমরা পড়ে নিতে পারি, যেটা হোমিওপ্যাথদের কাছে একটা কিন্তু শক্তিশালী অস্ত্র, কিন্তু আমরা অধিকাংশই সে সম্পর্কে কিন্তু নজর দিই না। ফলশ্রুতিতে এ বিষয়ে আমরা অভিজ্ঞও হতে পারি না, আর সেটা কাজে লাগাতেও পারি না। তা আমি সেই জন্যই আজকে এ সম্পর্কে কিছু বলার জন্য প্রস্তুতি নিয়েছি আর কি। আমার জীবনের নিজের অভিজ্ঞতাগুলো বা অন্য অন্য হোমিওপ্যাথদের অভিজ্ঞতাগুলো কেমন সে সম্পর্কে সেই জন্য জানানোর কথা ভাবছি। প্রাত্যহিক জীবনে যে আমরা পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া আমরা যে দেখাই, যেহেতু এটা সরাসরি দেখা যায়, অর্থাৎ এই মুখটা, কিছু কথা ধরুন অন্যকে বললাম, ফলশ্রুতি তার মনোভাবটা কেমন হলো তা কিন্তু তার মুখে ফুটে ওঠে। সে যদি কোনো কথা নাও বলে তাহলেও কিন্তু ফুটে উঠবে। আর সেইটা ধরতে পারাটাই হচ্ছে আমাদের কাছে, বিশেষত হোমিওপ্যাথদের কাছে, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সেটা আমরা সিমটম হিসেবে কাজে লাগাতে পারি এবং ওষুধ নির্বাচনে সেই জন্য সহায়তা হবে। এই যে আবেগগত ক্রিয়া প্রতিক্রিয়াগুলোর ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে এটা কিন্তু পরিবর্তনশীল চিত্র, ডাইনামিক ইমেজ। কারণ একটা আবেগ তৈরি হলো, তারপরে কিন্তু বেশিক্ষণ মুখে স্থায়ী হয় না, সেটা আবার মুছে যায়। এটা হঠাৎ করেই বেশিক্ষণ স্থায়ী হয় না, আবার একটা নতুন আবেগ তৈরি হচ্ছে নতুন প্রকাশভঙ্গিতে। এরকম
আজীবন আমাদের মৃত্যু পর্যন্ত এই খেলা চলে। তবে বিভিন্ন বয়সে বিভিন্ন রকমের হয়। ছোট বয়সের প্রকাশভঙ্গি, ইমোশন এক রকমের, আস্তে আস্তে টিনেজারদের এক রকমের, তারপরে অ্যাডাল্টহুডে এলে এটা আলাদা রকমের হবে। আবার বয়স্ক লোকেদের আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হয়ে যায়। তো সেটা আমাদের জ্ঞানের মধ্যে রাখতে হবে। এটা খুবই আশ্চর্যের বিষয় যে এই যে পৃথিবীতে কোটি কোটি মানুষ আছেন, যাদের কারো মুখই কিন্তু হুবহু একজনের সঙ্গে আর একজনের মেলে না। এমনকি আমরা দেখেছি যে যমজ সন্তানদের মধ্যেও তা নেই। মুখের মধ্যে অনেকগুলো কর্মকাণ্ড আছে। যেমন ধরুন স্বাদ গ্রহণ, ঘ্রাণ, তারপরে চোখ দিয়ে দেখা, তারপরে মুখ দিয়ে খাদ্য গ্রহণ, নিঃশ্বাস প্রশ্বাসের বিষয়গুলো, কথা বলার বিষয়গুলো ইত্যাদি। সৌন্দর্যের চাবিকাঠিও কিন্তু এই মুখ, এবং শুধু মুখই না, তার সঙ্গে শারীরিক গঠনও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর গ্রহণ করে। তবে কথায় বলে একটা সুন্দর মুখ কিন্তু বিশ্ব জয় করতে পারে। তাই আবেগগত দিক থেকে মানুষ যখন হতাশ হয়ে পড়ে, একটা সুন্দর মুখও কিন্তু আমরা দেখি যে অসুন্দর হয়ে পড়ছে, সে সেটা কিন্তু লুকোতে পারে না। আবার এমন মুখও আছে যা আবার সেটা কিন্তু পারে, কিন্তু সেটার জন্য চাই একটা সচেতন অভ্যাস। যেমন আমরা দেখেছি নেতাজি সুভাষচন্দ্রের মুখ, তার মুখ দেখে কোনো ভাবান্তর টের পাওয়া যেত না। নেতাজি সুভাষচন্দ্র বসুর গল্প তো অনেকেই জানেন, যে সাবমেরিনে করে যখন জার্মানি থেকে জাপানে আসছিলেন, মাঝপথে শত্রু সেনার দ্বারা আক্রান্ত হয়ে যায়। তখন ডুবোজাহাজটা তখন জলের উপরে ভেসেছিল, তখন তাকে লক্ষ্য করে ওই শত্রু পক্ষের গুলি ছুটছিল। আসন্ন মৃত্যু জেনে সঙ্গে যে আবিদ হোসেন ছিলেন তার সহকারী, সে কিন্তু ভয়ে একেবারে তটস্থ হয়ে পড়েছিল। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু একেবারে নিরুদ্বেগ, শান্ত, স্থির ভাবে ছিলেন। এই যে বিষয়গুলো, এর জন্য তো অনেক সচেতন অভ্যাসের বিষয় দরকার। আবার অনেক পেশাদারি এইসব ক্ষেত্রের কর্মীদের মধ্যে কিন্তু এই অভ্যাসগুলো দেখা যায়। যেমন ডাক্তার, নার্স, এয়ার হোস্টেস, বা যারা ওই যে কাউন্সিলিং করে, বা কোনো জরুরি পরিষেবার কর্মীদের কিন্তু ওইভাবে আবেগের দ্বারা পরিচালিত যাতে তারা না হয় সেভাবে ট্রেনিং দেওয়া হয়। আবার অনেক সাধু সন্তদেরও দেখা গেছে বড় বড়, যে তারা মুখের মধ্যে ওই আবেগের প্রকাশ দেখাতে ভালোবাসেন না, একদম শান্ত অনাবিল ভাবে থাকেন। এই যে আবেগী যন্ত্রটি মুখ, যার কথা বলছি, এটা ৪৪টি পেশি, নার্ভ, রক্তনালী দিয়ে তৈরি, যা ৫,০০০ পর্যন্ত আবেগ কিন্তু আবেগের প্রকাশভঙ্গি তৈরি করতে পারে। মুখের উপরের দিকে বাঁক তৈরি করতে সাহায্য করে এই যে জাইগোমেটিক মাংসপেশি। আবার ভাঁজ তৈরি করে, যে কপালের ভাঁজ যেটা, এটা তৈরি করে করুগেটের মাংসপেশি। আর এই সমস্ত মাংসপেশিগুলোর যে সেন্টার, সেটা কিন্তু আমাদের ব্রেনের পন্স নামক যে জায়গাটা, তা সেইখানে থাকে। এখানে প্রায় ৭ থেকে ১০,০০০ স্নায়ুকোষ থাকে। তাহলে বুঝুন
এই সব স্নায়ুকোষের দ্বারাই কিন্তু মুখ, মুখের মাসল, নার্ভ সব পরিচালিত হয়। সুতরাং এটা মানে কমপ্লেক্স ফেনোমেনা। এইসব মাংসপেশি এবং নার্ভের মাধ্যমে এই আবেগগুলো তৈরি হয়। গবেষকরা এ বিষয়ে খতিয়ে দেখে আমাদের বলছেন, সব গবেষকদের নাম আর বলছি না সময়ের অভাবে, মুখের বিশেষ কিছু অংশে আবেগের প্রকাশ বেশি হয়। যেমন চোখ, চোখ যদি বলি, চোখে আনন্দ, দুঃখ এবং অনেক আশ্চর্যের আবেগগুলো প্রকাশ করতে পারে চোখ। আবার চোখে চোখে মানুষ কথাও বলে। নিচের মুখ, ভ্রু এবং যে কপাল, এগুলো কিন্তু রাগের প্রকাশ করতে পারে। তার মানে কি, এই মাসলগুলোর সাহায্যেই এগুলো সব হয়। সর্বোপরি কথা বলা যায় যে মুখের এই প্রকাশভঙ্গি একটা কম্পোজিট সাইন, বা এটাকে বলা যায় মিশ্র, বাংলা করলে কি দাঁড়ায়, বাংলা করা মুশকিল, মিশ্র চিহ্ন বলা যেতে পারে, যার অনেকগুলো অংশ আছে। যেমন হাড়ের গঠন, মুখ মাথার খুলি মিলে কটা হাড় আছে? অ্যানাটমিতে আমরা দেখেছি 28টা মতন হাড় আছে। এর আকার এবং অবস্থানগত বৈশিষ্ট্য, চামড়ার রং এবং যে গঠনগত বৈশিষ্ট্য, এগুলো সব মিলেই কিন্তু আবেগ, মনোভাব এবং ধারণা গঠনের ক্ষেত্রে কাজ করে, যা প্রায় 1000-এর উপর বৈচিত্র্যপূর্ণ এক্সপ্রেশন তৈরি করতে পারে। মুখ যেমন অনেক কিছু লুকোতে পারে, আবার অনেক কিছু কিন্তু ফসকাতেও পারে। তাই শুধুমাত্র মুখের সংকেতগুলোর উপর নির্ভর না করে আমরা যেটা করলে ভালো করব, সেটা হচ্ছে অন্যান্য সংকেতগুলো, যেমন মাথা নাড়া, মাথা ঝাঁকানো, মুখে, নাকে, ঠোঁটে হাতের বিশেষ ভঙ্গিমা এবং অন্যান্য শারীরিক অবস্থানের সঙ্গে এটাকে যদি আমরা বিচার করি যে ওই বিশেষ যে ইঙ্গিতটা আসলে কি ইঙ্গিত করতে চাইছে কনস্টিটিউশন, তাহলে কিন্তু আমরা সঠিক প্রকাশটা ধরতে পারব। এবং সেই অনুযায়ী হোমিওপ্যাথিক চিকিৎসকরা যদি এমন প্রশ্ন করেন যে আমি যেটা ভাবছি তার পেছনে সত্যি কি আবেগটা কাজ করছে, তাহলে সেই হিসেবে যদি আমরা প্রশ্নটা করতে পারি, তাহলে কিন্তু আমরা তার মনের অবস্থাটাকে ধরতে পারবো সহজেই। ডাক্তার হ্যানিম্যানের অর্গানম অফ মেডিসিনে আমরা 211 নম্বর অনুচ্ছেদে লিখছেন, the preeminent importance of the emotional state holds good to such an extent that the patient's emotional state of tips the scales of the selection of homeopathic remedy. This is a decidedly peculiar science of disease, can least remain hidden from the exactly observing physician. অর্থাৎ এই অ্যাপোরিজমে উনি 3টে জিনিসের কথা বলতে চাচ্ছেন। এক হচ্ছে আবেগের গুরুত্ব কতটা, বলছে এ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচনে একেবারে সঠিক টিপস দিয়ে দেবে, সঠিক মাত্রা দিয়ে দেবে। 2 নম্বর হলো এই আবেগ সুনির্দিষ্টভাবে একটা পিকিউলিয়ার সাইন, অদ্ভুত চিহ্ন, অদ্ভুত লক্ষণ। 3 নম্বর বলছেন যে পারদর্শী, খুব ভালো পর্যবেক্ষণকারী যে চিকিৎসকের কাছে এটা লুকিয়ে থাকতে পারে না। অর্থাৎ আবেগটা যে প্রকাশিত হচ্ছে
অদ্ভুত চিহ্ন হিসেবে, যা ওষুধ নির্বাচনে দারুণ সাহায্য করে। সুতরাং ডক্টর হ্যানিম্যান এটাকে ডিজিজের পিকুলিয়ার সাইন বলে নির্দেশ করছেন। সুতরাং আমরা ইমোশনটাকে যদি বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে ধরতে পারি, তবেই আমরা সাকসেসফুল হতে পারবো বলে মনে হয়। এর সঙ্গে আর একটা ইতিহাসও চলে আসছে। আমরা দেখছি যে 340 খ্রিস্টপূর্বাব্দের আগে থেকেই, যেখানে হিপোক্রেটিস, অ্যারিস্টটল এবং আরো অনেকেই একটা শব্দ যেটাকে বলবে ফিজিওগনমি, যে বিষয়টা চর্চা করে অনেক কিছুই এরা লিখে গেছেন এবং আজ পর্যন্ত তা গবেষণার দ্বারা প্রচন্ডভাবে সমৃদ্ধ হয়েছে। কি সেটা? এটা হলো যে মুখের যে বৈশিষ্ট্য সমূহ, এই যে হাড়, মাংসপেশি, নার্ভ, তারপরে চামড়ার যে বিভিন্ন বৈশিষ্ট্য, এই সব মিলে একটা যে মুখের গঠন বৈশিষ্ট্য, সেই বিষয়ের তার মধ্যে যে ভিতরের ব্যক্তি, ভিতরের একটা ইমোশন তৈরি হচ্ছে এবং ওই মুখের অভিব্যক্তি তৈরি করছে, এই যে স্টাডি, এটার যে স্টাডি, এরই নামই ফিজিওগনমি। এটা একটা শিল্প বা বিজ্ঞান, যার মাধ্যমে আমরা মুখের বৈশিষ্ট্যকে লক্ষ্য করে মনের অনেক লুকোনো চরিত্রের হদিশ পাওয়ার কৌশল পেয়ে যাব, যা বর্তমানে কিন্তু প্রচুর বিকশিত হয়ে গেছে। এটা মানুষ মুখে কথা বলে না, চোখে চোখ রেখে অনেক কিছু বুঝিয়ে দিতে পারে। আবার মুখের বিভিন্ন আকৃতি থেকেও কিন্তু অনেক কিছুর ইঙ্গিত দিতে পারে। কারণ বহু বহু বছরের অভিজ্ঞতায় মানুষ সেগুলোকে যথার্থভাবে আবিষ্কার করেছে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে, যেমন ধরুন কিছু উদাহরণ দেওয়া যায়, যেমন বাঁকা নাক, মানে হুকওয়ালা, যেমন নাকটা নিচের দিকে এসে বেঁকে গেছে, যা থেকে বোঝা যায় যে এটা একটা অশুভকারী। বাঁকা নাক মানে যে টিয়ার মতন, টিয়ার কি নাকটা যেরকম বেঁকে নিচের দিকে আসছে না, ওরকম হুকড নোজ। এটা কি ইঙ্গিত করে? এটা চিরকালই অশুভকারী বলে দেখানো হচ্ছে, বা হুমকি বা ভয় দেখানোর এর মধ্যে যেন একটা ইঙ্গিত আছে। আবার নাকটা ছোট নাক, কিন্তু নাকের যে নাকের যে ডগাটা, এটা উপর দিকে উল্টানো, কারণ নাকটা ছোট। এ থেকে বোঝা যায় যে মানুষটি চালাক চতুর, কিন্তু লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে কিন্তু দম কম। আবার দেখা যাচ্ছে যে থুতনিটা, মানে চোয়ালটা, থুতনি তো চোয়াল দ্বারাই তৈরি হয়, জবনের শেষ প্রান্ত, তো সেই থুতনিটা লম্বাটে গেছে, বাইরের দিকে যেন প্রজেক্টেড হয়ে আছে বেশি। এই মানুষগুলো হচ্ছে নেতাগিরিতে ওস্তাদ। আবার চোখের দিকে যদি আমরা দেখি, চোখ বড় বড় চোখ, আরে বিশ্বস্ত, এদের বিশ্বাস আছে। চোখের পাতা দুটো দেখা যাচ্ছে যে কাছাকাছি, অর্থাৎ চোখের পাতা দুটো খুব মেলাও নয়, আবার বোঝাও নয়, জায়গায় একটা গভীর ঘন দৃষ্টি মেলে আছে একটা লোক। তা বুঝতে হবে যে পারিপার্শ্বিকতার বিচারে সে খুব দক্ষ। আমরা যদি ঠোঁট দেখি, তাহলে ঠোঁটের কথায় যদি বলি, এগুলো হচ্ছে বহু বছরের গবেষকদের গবেষণার দ্বারা এটা দেখ। এবার আমরা এটা দেখে কি করব, এই গবেষণাগুলো সঠিক কিনা আমরা রোগীকে পর্যবেক্ষণ করে তাকে প্রশ্ন করে জানব।
পাতলা ঠোঁট, তখনই আমার মনে হবে যে এটা উদাসীন টাইপের, ভাবুক টাইপের, একটা তপস্বী তপস্বী ভাব যেন তার মধ্যে আছে। এটা সত্যি কিনা এটা এবার তো প্রশ্ন করে যান। মোটা ঠোঁট যদি দেখি যে মাংসল মোটা ঠোঁট এবং রেডিশ আভাযুক্ত, তাহলে বুঝতে হবে এটা কামুক, বিলাসী, ইন্দ্রিয় পরায়ণ। গালে টোল আছে, মানে টোল মানে এটা কিছু জায়গায় গর্ত মতন বলে, টোল টোল সবাই বোঝে। বুঝতে হবে ছেলে বা মেয়েটা আমূল প্রকৃতির। এই যে যদি দেখি যে দুটো ভুরুর মধ্যে খাড়া ভাঁজ, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, হ্যাঁ, তাহলে আমরা বুঝবো এই লোকটি বা মানুষটি অবসাদগ্রস্ত বা যে কোনো কিছুতে গররাজি বা অসম্মত। আবার যদি দেখি যে নাকের পাশ দিয়ে দুই পাশে, নাকের দুই পাশেই গভীর ভাঁজ, অর্থাৎ নাকের দুই দিকে যেন দুটো ফার্স্ট ব্র্যাকেট দিলে যেরকম হয়, গালের মাসলটা উঁচু হয়ে গেছে এবং নাকের পাশের মাসলটা ডিপ্রেসড, ফলে একটা গভীর ভাঁজের সৃষ্টি করেছে, অর্থাৎ একটা ব্র্যাকেটের মতন অবস্থা তৈরি হয়েছে, ফার্স্ট ব্র্যাকেট যেরকম, এবং সেই সেটা যেন চিবুক পর্যন্ত নেমে গেছে। বুঝতে হবে লোকটা ছিদ্রান্বেষী, ত্রুটি সন্ধানী বা সমালোচনা মুখর হতে পারে। আমাদের হোমিওপ্যাথির ভাষায় যেটাকে বলা যেতে পারে সেন্সোরিয়াস বা ফল্ট ফাইন্ডিং। এইসব এই যে আবেগ এবং মুখের এই যে নড়াচড়ার মধ্যে সম্পর্ক নিয়ে অনেক গবেষকই কিন্তু গবেষণা করেছেন। তার মধ্যে পল ইকম্যান উল্লেখযোগ্য। তিনি এরকম অনেক কিছুর কথা বলে গেছেন। যেমন তার মধ্যে দুই একটা কথা বলি। আমার নিজের অভিজ্ঞতা ছাড়াও এইসব গবেষকদের জিনিসগুলো নিয়েও ঘাঁটাঘাঁটি করে দেখেছি। সবই যে সত্য তা পেশেন্টের মধ্যে পাওয়া যায় না, তবে একেবারে অসত্য নয়। সুখের উৎস সম্পর্কে, সুখ সম্পর্কে বলছে যে এটা একটা আনন্দদায়ক অবস্থা, যা হাসি বা মৃদু হাসি দ্বারা প্রকাশিত হয়। যেমন অতি উঁচু গ্রামের যে আনন্দ, এটা যদি হয় তাহলে আমরা সন্দেহ করব যে উদ্দেশ্যহীন, এর কোনো খুব সুনির্দিষ্ট কোনো উদ্দেশ্য নেই। যেমন ধরুন হাতে তালি দিয়ে নাচ করছে, একবার হাসছে একবার কাঁদছে, কোনো উদ্দেশ্য নেই। পরিষ্কারভাবে খুশি থাকা, এই যে জিনিসটা, অর্থাৎ সুখ, পরিষ্কারভাবে যদি খুশি বা সুখী থাকা কখন, সেটা আমরা বুঝবো যে সে পরিষ্কারভাবে সুখী আছে কি না। চোখে এবং মুখের নিচের অংশ দ্বারা এটা প্রকাশিত হয়। কারণ চোখ দেখলে বোঝা যাবে, চোখের মধ্যে খুশি থাকলে একটা ঝিলিক থাকবে, খুশির ঝিলিক বলে না, খুশির ঝিলিক থাকে, একটা গ্লেজ থাকে। আর মুখের নিচের অংশটা কি করে, একটা হাসি হাসি ভাব থাকে মুখে, ঠোঁট দুটো আহ, আহ, একটু ফাঁক থাকে, এরকম। এবার আমরা আসি প্রকৃত একটা হাসি মুখ। আমরা হাসি মুখ তো সারাদিন অনেকেই দেখি, নিজেরাও হাসি, অন্যরাও অন্যদেরও হাসি দেখি। প্রকৃত হাসি মুখটা দেখতে কেমন? আমরা দেখেছি যে চোখ দুটো থাকবে প্রশান্ত, নিচের পাতা
একটু উপরে উঠবে এবং ব্যাগের মতন একটু গুটিয়ে যাবে, অর্থাৎ আমাদের নিচের পাতাটা একটু উপরে যদি ওঠে তাহলে একটা নিচের পাতার নিচে একটা ব্যাগের মতন ফোল্ড হয়, যাতে চোখ দুটো ছোট হয়ে যায়, অর্থাৎ হাসির জন্য মুখ খুলে যাবে, দাঁতের উপরের পাটি দেখা যাবে। যাদের দাঁত খুব ঝকঝকে তাদের এই সঙ্গে যদি এই ঝকঝকে দাঁতের পাটিটা প্রকাশিত হয় তাহলে হাসি মুখটা পরিষ্কার হবে তো। সারাটা মুখ জুড়ে একটা উজ্জ্বলতার আভাস ফুটে উঠবে, যেন মনে হচ্ছে সকালে নরম আলো, শীতের সকালে নরম আলো, এখন শীত চলছে, তো শীতের সকালে নরম আলো যেন প্রথম প্রকৃতির উপর পড়ছে সেরকম। তাই এটা দেখলে আমরা কিন্তু যে এটা প্রকৃতই সে হৃদয় থেকে হাসছে এটা বুঝতে পারি। তা রাগ বা রাগী মুখ কেমন হবে? রাগ সম্পর্কে বললে তো সবাই জানেন, একটা ভয়ঙ্কর আবেগ, তা প্রতিশোধ নেবার জন্য হতে পারে। যেমন অপূর্ণ ইচ্ছা, হতাশা, বিশ্বাসঘাতকতা ইত্যাদি বিভিন্ন কারণে রাগ হতে পারে। কিন্তু বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে তার কিন্তু প্রকাশভঙ্গি আলাদা, আর সেটি আমার হোমিওপ্যাথিতে কার্যকরী ভূমিকা নিয়ে থাকে। এই রাগ নিয়ে রাগ মুখ ইত্যাদি আমরা হোমিওপ্যাথিতে প্রচুর দেখেছি। এমনকি আপনি আপনার চিকিৎসাতে যদি সন্তুষ্ট না থাকে তাতেও কিন্তু মুখের মধ্যে একটা অসন্তোষ বা রাগী ভাব পেশেন্টের লক্ষ্য করেছি, সেটা তো বহুবারই করেছি। মুখে তার প্রকাশ কিরকম হয়, যেমন অনেকের চোখ লাল হয়ে যায়, যেন বাইরে ঠিক বেরিয়ে আসবে। চোখ যেরকম লাল হয় মুখ গাল এসব লাল হয়ে যেতে পারে। মুখের যে গহ্বর সেটা একটা বিকৃত আকার নিতে পারে। ঠোঁট এবং চোয়াল শক্তভাবে আটকে থাকবে, অথবা খোলাও থাকতে পারে। খোলা থাকলে তার পরিধি কিন্তু বিকৃত হয়ে যাবে, কিরকম একটা আমের মতন হবে। একটা আমকে যদি মাটিতে আনুভূমিক ভাবে শুয়ে রাখা যায় কিরকম আকার নেয়, ওই রকম। আর আগে যদি চুপ মেরে যায়, অনেক ব্যক্তি আছেই তো আমাদের হোমিওপ্যাথিতেই এইসব সিমটম আছে, সালকি, ইনডিসপোজ টু টক, ট্যাসিটার্ন, সিফিলিটিক মায়োজমের লক্ষণ এগুলো। রাগে যদি ভাঙচুর করতে থাকে, ডিস্ট্রাকটিভ, এও সিফিলিটিক মায়োজমের বৈশিষ্ট্য। রাগে যদি অনেকে উপহাস করতে থাকে অন্যকে, মানে কি একটা ইগোইস্টিক সুপিরিয়রিটি নিয়ে করে, মকিং, যেটাকে বলে মকিং, উপহাস করে 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 নিজেকে বড় করে তুলতে চায়, সাইকোসিফিলিটিক এটা। রাগে যদি প্রতিশোধ নিতে বদ্ধপরিকর হয়, এও সিফিলিটিক, রিভেঞ্জফুল। এসব লক্ষণগুলো তো আমরা হামেশাই ব্যবহার করি। রাগে যদি কৌশল অবলম্বন অন্যের ক্ষতি করতে চায়, ট্যাক্ট স্টাইল, সাইকোসিফিলিটিক। এবার আসি দুঃখ। দুঃখ নিয়ে কিছু কথা। দুঃখ, গ্রিফ, স্যাডনেস এগুলো তো আমাদের প্রকৃত সিম্পটম, কিন্তু এইসব দুঃখগুলো মানুষের মুখেও কিন্তু ছাপ থাকে। যেহেতু আমরা কি করছি তার সঙ্গে তো এই পেশেন্টের সঙ্গে সরাসরি প্রশ্ন করছি না, আমি তাদের মুখ দেখছি, তাহলে মুখ দেখে কিভাবে বুঝবো যে দুঃখে দুঃখে আছে? দুঃখ হলো আনন্দের ঠিক বিপরীত আবেগ। কোনো কিছু হারানোর জন্য অস্বাচ্ছন্দ্য, ব্যথা, অসহায়তা ইত্যাদি নানা কারণে দুঃখ হতে পারে। দুঃখে থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে। কেননা আমরা দেখেছি আনন্দেও তো মানুষ কেঁদে ফেলে, কিন্তু দুঃখই যে সবসময় চোখে জল আসবে তা না, সাপ্রেস দুঃখ থাকতে পারে। দুঃখী মুখ কেমন? একটা দুঃখী মুখ কেমন দেখা যাবে, একদিকে তাকিয়ে আছে, হাত দুটো দুই কাঁধে ভাঁজ করে
একটা নির্জন জায়গায় বসে একাকী নিঃসঙ্গ একটা মানুষ বসে আছে। চোখের ভ্রু দুটো একত্রে কুঁচকানো, ফলে চোখের ভিতরের কোণ উপরের দিকে উঠে আসে আর বাইরের কোণ নিচের দিকে নেমে যায়। উপরের ভ্রুযোগল নিচে নামে। মুখ খোলা বা বন্ধ থাকতে পারে, ঠোঁট জোড়া কাঁপতে থাকতে পারে, চুল উস্কো খুস্কো অবিন্যস্ত থাকে, কপালে ঠিক এসে পড়তে পারে, কপালে কয়েকটা ভাঁজ দেখা যেতে পারে, মুখ থমথমে, যেন কালবৈশাখী ঝড়ের আগের অবস্থা। এরকম একটা চিত্র দেখলেই আমরা কি বুঝতে পারবো না যে মানুষটি খুবই দুঃখী? দুঃখে যদি আত্মহত্যার কথা ভেবে আনন্দ পায়, মনে রাখবেন হোমিওপ্যাথিতে একটাই মেডিসিন সমস্ত মেটিরিয়া মেডিকার মধ্যে, তা হলো অরামমেড। দুঃখে, হ্যাঁ, আত্মহত্যার অনেক ওষুধ আছে, কিন্তু আত্মহত্যার কথা ভেবে বা কিভাবে সে আত্মহত্যা করবে সেই সব যদি আনন্দ পায়, এটা মাথায় রাখবে। আনন্দ যদি পায় তাহলে অবশ্যই কিন্তু অরামমেটের কথা মাথায় রাখতে হবে। দুঃখে যদি একা দরজা জানলা বন্ধ ঘরে উপুর হয়ে কপালের নিচে হাত রেখে অনুচ্চস্বরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে, আবার তাকে যদি আপনি সান্ত্বনা দেন, তাহলে দেখা যাবে হঠাৎ করে আবেগে কাঁপতে কাঁপতে ঝরঝর করে কেঁদে ফেলে। অবশ্যই আপনারা ন্যাট্রামিউরের কথা ভাবছেন। যদি মুখ থমথমে থেকে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলছে, অবশ্যই লিডিং রেমেডি হিসেবে আপনার ইগনেশিয়ার কথা মনে পড়ে যায়। যদি আনন্দে কান্না হয়, আনন্দেও কান্না হয়, যে কথাটা একটু আগে বললাম, এরম যদি হয় তাহলে অবশ্যই আপনার কি কি ওষুধের কথা মনে পড়তে পারে? ককিয়া, ল্যাকিসিস, প্লাটিনাম, এই ওষুধগুলো খুবই প্রথম সারিতে মনে পড়ে যাবে। ধন্যবাদ দিলে কেঁদে ফেলে, এটা আর কে না জানে? লাইগোপোডিয়াম সহজেই কেঁদে ফেলে, ইজিলি। ল্যাক্রিমোস, টিয়ারফুল, বিল্ডিং, এইসব শব্দগুলো মিটিয়ে পড়েছি। পালসিটিলার কথা কেউ কি ভোলে? এরকম ব্যাপারটা। তাহলে এইসব ইমোশন গুলো থেকে, মুখ দেখে আমরা নিশ্চয়ই শনাক্ত করতে পারবো। এবার আসি ভয়ের প্রসঙ্গে। ভয়, ভয়, ভীতি, দুশ্চিন্তা, এ তো মানব জীবনের একটা প্রাথমিক আবেগগুলোর মধ্যেই পড়ে। আমাদের মেডিয়া মেডিকাতেও ভয় থেকে একটা বিশাল বড় রুব্রিক মাইন্ডে, অনেক অনেক সাব রুব্রিক তার মধ্যে রয়েছে। সুতরাং ভয় যা কোনো বিপদ, হুমকি, প্রাণনাশক অবস্থার সামনে পড়লে হয়, অথবা এগুলো কিন্তু কাল্পনিকও হতে পারে। যেমন আমাদের রেপার্টরি মেটিরিয়া মেডিকা আছে না, ইলিউশন, ডিলিউশন, হ্যালুসিনেশন, এগুলো সবই তো কাল্পনিক। এগুলো রোগ অবস্থার, বিশেষ বিশেষ রোগ অবস্থায় সবগুলো দেখাও যেতে পারে। যেমন সিজোফ্রেনিয়া বা অটিজম বা এনি সাইকিক ডিসঅর্ডার ইত্যাদি, এগুলোর ক্ষেত্রে দেখা যেতে পারে। অবসেশন, বাইপোলার, পোলার অ্যাংজাইটি, এইসব। মুখে তার কেমন ছাপ থাকে? এই যে ভয়, ভয় যদি দেখেন তাহলে আপনি কিভাবে বোঝেন? অবশ্য এটা সহজেই শনাক্ত করা সম্ভব যে চোখের ভ্রু দুটো উপরে উঠে যায় এবং কাছাকাছি আসে, অর্থাৎ ভ্রু দুটো কাছাকাছি টানা কিন্তু উপরের দিকে উঠে যায়। দুই ভ্রুর মাঝখানে লম্বালম্বি ভাঁজ দেখা যায়, অথবা কপালে এটা হরাইজন্টাল বা বাংলা কি হরাইজন্টাল, আনুভূমিক, আনুভূমিক, কপালে আনুভূমিক জলের ঢেউয়ের মতো ভাঁজ পড়ে, যেটাকে ফ্রাউন। ফ্রাউন রুব্রিকটা তো আমাদের রেপার্টরিতে পাই, ফ্রাউন, এবং লাইকোপোডিয়াম একটা বেশ গুরুত্বপূর্ণ ওষুধ সেখানে।
চোখ দুটো ছানা বড়া হয়ে যায়, অর্থাৎ বড় বড় হয়ে যায়, মুখের কোণ দুটো পিছনে চলে যায়, ঠোঁট দুটো চুপসে যায়, মুখ খোলা বা বন্ধ যে কোনোটাই হতে পারে, এরকম একটা যে ছবি, এবং মুখের মধ্যে একটা অস্বাভাবিক যে ভয় কাজ করছে, পরিষ্কার তার থেকে পরিষ্কার হয়ে ওঠে। তো এবার আমরা যাই ঘৃণা বা লজ্জার বিষয়। ইংরেজিতে আমরা কি বলবো? কন্টেম্পট বা শেম। যেমন কোনো নক্কারজনক বা অপমানকর বিষয় যখন অন্যকে আঘাত করে, তখন তার মুখভঙ্গিও কিন্তু দুঃখে থাকা মানুষের মতো হয়, কিন্তু একটু আলাদা। এক্ষেত্রে চোখ দুটো বুজে মাথা নিচু করে থাকে, ঠোঁট দুটো চেপে চেয়ালে চেয়ালে চেপে থাকে, তালুর উপর তালু রেখে অনেক সময় তার উপরে মাথা রেখে উপুর হয়ে শুয়ে পড়ে, আর পা দুটোকে কি করে একে অপরের সঙ্গে শক্ত করে কেওড়া দিয়ে রাখে, কোনো কথা বলে না, কোনো কথার উত্তরও দেয় না। বেশি ডাকাডাকি যদি করা যায় তাহলে রাগে হাত পা জিনিসপত্র ছুটতে পারে। সারাটা মুখ জুড়ে থাকে ঘন কালো একটা বিষাদের ছায়া। এটা দেখে বুঝতে পারা যাবে যে কোনো ঘৃণা বা তার কৃতকর্মের খারাপ কৃতকর্মের জন্য তাকে কেউ অপমান করেছে, এই বিষয়টা তাকে অত্যন্ত মর্মপীড়া দিচ্ছে। এবার আমি আসি মুখের প্রকাশভঙ্গি বিষয়। কিছু মুখের প্রকাশভঙ্গি, সব মুখের তার বলা সম্ভব নয়, কিছু কিছু আর কি উদাহরণ হিসেবে আর কি বলছি। যেমন ভ্যাকান্ট ফেস, বা বাংলায় কি বলা যাবে, শূন্যগর্ভ মুখ যদি বলি, হতে পারে। এটা কিরকম ভ্যাকান্ট ফেস? মানে ভাবলেশহীন, যেন নিরুদ্বিগ্ন, ভাবলেশহীন একটা মুখ। মুখ হালকা, রিল্যাক্সড, ফেসটা রিল্যাক্সড আছে, চোখ খোলা আছে, ঠোঁট দুটো জোড়া একে অপরের সঙ্গে আছে। মাংসপেশির যদি টোন ধরি তাহলে দেখা যাবে যে এটা শান্ত, নির্বিকার, রিল্যাক্সড, অর্থাৎ মুখের মাংসপেশিগুলোর মধ্যে কোনো জড়তা বা স্টিফনেস কিছু নেই। যখন কোনো মানুষ দেখা যায় যে বাড়িতে একাকী আছে, বেশ আরামে রেস্টে আছে, অথবা পড়াশুনোর মধ্যে আছে, অথবা হয়তো টিভি দেখছে আত্মমনে, এরকম মানুষের যদি মুখের দিকে তাকানো যায় দেখা যাবে যে এরকম একটা শান্ত নির্বিকার মুখ দেখতে পাওয়া যাচ্ছে। কোনো টেনশন নেই, দুঃখ যন্ত্রণা নাথিং। কিন্তু শোকে পাথর হয়ে গেলেও এরকম মুখ কিন্তু দেখতে পাওয়া যায়, কিন্তু একটা আলাদা তার অভিব্যক্তি থাকে। এই শূন্যগর্ভ মুখের মতো না কিন্তু সেটা। যেমন বলা যায় যে কোনো নড়াচড়া থাকবে না, একদম মোশনলেস, যেন মৃতের মতো শান্ত মুখ, শ্বাসও যেন সেখানে চলছে না, চোখে জল নেই, কিন্তু চোখে বনি, পিউপিলস সংকুচিত, বিমর্ষ চোখ, পাতা দুটো পূর্ণ অথবা অর্ধেক বোঝা, একদিকে তাকিয়ে থাকবে, এদিক ওদিক তাকাবে না। একেই বলে মার্বেল ফেস, ডেডলি ফেস। এইটা আমাদের যদি ছোটবেলাকার পড়া একটা কবিতার কথা আমি উল্লেখ করি তাহলে ভালো বোঝানো যাবে। যেটা একটা কবিতায় পড়েছিলাম, এটা মনে করে আজকে
রেখেছি, যেটা বলবো আর কি, যে হোম দে ব্রট হার ওয়ারিয়ার ডেড, ইংলিশ কবিতাটা। এই কবিতাটা লেখা হচ্ছে আলফ্রেড লর্ড টেনিসনের। উনি বলেছিলেন যে একটা যোদ্ধা মারা গেছে যুদ্ধক্ষেত্রে, তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। সেই অবস্থায় কি হয়েছিল তার স্ত্রীর, সেই স্বামীকে দেখে, সেই মৃত স্বামীকে দেখে তার স্ত্রীর কি অবস্থা হয়েছিল। প্রথম লাইনগুলো আমার মনে আছে, হোম দে ব্রট হার ওয়ারিয়ার ডেড, she nor soon nor uttered cry, all the maidens passing said, she must weep or she may, he must weep or he must cry. তো অর্থাৎ কি, যে সেই ব্যক্তিটাকে যুদ্ধক্ষেত্রে থেকে নিয়ে আসা হলে তার সমস্ত পরিচারিকারা দেখে বলেছিল যে, এটা দেখে যে সে এখন স্টিল শান্ত, নির্বিকার, ডেডলি একটা ফেস হয়ে গেছিল, মানুষ হয়ে গেছিল। তখন তার সমস্ত পরিচারিকা দেখে বলছিল যে একে যদি বাঁচতে হয় তাহলে কাঁদতে হবে। তখন তারা কি কি উপায় অবলম্বন করলো না, তারা ওই মৃত সৈনিকদের প্রশংসা করতে শুরু করলো, যে কত ভালো লোক ছিল, সবার উপকার করত, একটা বিশ্বাসযোগ্য মানুষ ছিল, যুদ্ধক্ষেত্রে একটা অসীম সাহসী সৈনিক ছিল, এরকম তার তাকে ভালোবাসার যোগ্য একটা ব্যক্তি ছিল, এরকম প্রশংসা করছে। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তারপর একটা ধাত্রী কি করলো, উঠে ওই সৈনিকটার মুখ থেকে তার কাপড় সরিয়ে নিল, যাতে সেই মুখটা দেখে তার স্ত্রী কান্না করে ফেলে। কিন্তু তাতেও কিছু হলো না, সে একেবারে পাথরের মতন, মুখে পাথর হয়ে গেছে। তখন সে, এটাতেও হলো না, কাঁদলো না। তারপরে ৯০ বছরের একজন নার্স, ধাত্রী, সে কি করলো, তার শিশু সন্তানটিকে তার কোলের উপর বসিয়ে দিল। এই যে ঘটনাটা ঘটলো, এইটাতে সে ঝরঝর করে কেঁদে পড়লো এবং বলল যে আমি তোমার জন্যই একমাত্র বেঁচে থাকবো। এই যে আমাদের আছে গ্রিপ, সাইলেন্ট গ্রিপ, ন্যাট্রামিউর, ইগনেশিয়া, এইসব ওষুধগুলো, এই তার চিত্র যেন একেবারে খোদাই করে দেওয়া হয়েছে। তো শূন্যগর্ভ মুখ আর এই মুখ এর মধ্যে অবশ্যই পার্থক্য আছে। এটা একটা ডেডলি ফেস, কিন্তু শূন্যগর্ভ মুখ অতটা ডেডলি না, যেন তার ইমোশন নেই, আবেগ নেই, আবেগটা সে প্রকাশ করছে না। যেমন আগে আমি একবার বলেছি, নেতাজি সুভাষচন্দ্রর একটা উদাহরণ দিয়েছি, যে ভয়ের মুখেও তার মধ্যে কোনো ভাবলেশ, তার মুখের মধ্যে কোনো ভাবলেশের পরিবর্তন হলো, এরকম। বা খুব বিপদ ঝুঁকি নিয়েও যারা কাজ করে, সেই সব মানুষগুলো যেমন ট্রেন্ড হয়ে যায়, যে বিপদ সামনে এলেও সে সেই মুখের মধ্যে সেটা প্রকাশ করে না। এটা হচ্ছে শূন্যগর্ভ। আগে আমি বলেছি যে ডাক্তার, নার্স, তারপরে হচ্ছে যারা কাউন্সিলর, কাউন্সিলিং করেন, এরা এরা যদি আবেগে ভেসে যায় তাহলে কাজ তো করতে পারবে না, এরকম বিষয়। এবার আসি আরক্তিম মুখ, যেটাকে বলা হয় যে ফেসিয়াল ফ্লাশিং। মুখ যখন লাল বা গোলাপি আভাযুক্ত হয়, এরকম বিভিন্ন কারণেই হতে পারে। যেমন শারীরিক পরিশ্রমে অনেকের মুখ লাল হয়ে যেতে পারে, কোনো কিছুতে বিব্রত বোধ করলে হতে পারে, লজ্জায়ও অনেকে লাল হয়, আবার রাগ অথবা ঘৃণাতেও অনেকে লাল হয়ে যায়, আরক্তিম হতে পারে। এবার আরক্তিম ব্যাপারটা কিন্তু স্কিনের কালার, টেক্সচার, এগুলোর উপর অনেকটা নির্ভর করে। যেই সমস্ত মানুষের স্কিন খুব ট্রান্সপারেন্ট এবং ফর্সা, ওদের ভাষায় ব্লন্ডি, সেই সমস্ত যাদের ব্লাড ভেসেল গুলো সুপারফিশিয়াল, সেই সমস্ত এবং খুব ইমোশন যুক্ত মানুষ যারা,
আবেগী যারা তাদের কিন্তু এই যে এটা পরিষ্কারভাবে দেখা যাবে। সবার ক্ষেত্রে এটা নজরে নাও আসতে পারে। যেমন কোনো গ্রুপের মধ্যে কেউ টার্গেট হয়ে গেল অথবা অর্থাৎ তাকে টার্গেট করে নানা রকমের কটূক্তি, ব্যঙ্গ ইত্যাদি করে তাকে হেনস্থা করার চেষ্টা করছে ইমোশনালি। এতে মজা পাচ্ছে। এরকম ক্ষেত্রগুলোতে কিন্তু সেই ব্যক্তির হতে পারে। আবার জনতার সামনে কিছু বলতে বললে যেমন স্টেজ ফ্রাইট অনেকেরই থাকে। এটা হয়। কারো লজ্জাজনক ঘটনা দেখা গেছে হঠাৎ করে বন্ধু-বান্ধবের সামনে গ্রুপের মধ্যে প্রকাশ হয়ে গেছে। তাহলেও সেটা হতে পারে। হঠাৎ করেই মুখ, কান, ঘা লাল হয়ে যায়। এরা কখনোই খুব কিন্তু আক্রমণাত্মক বা ডেয়ার ডেভিল মানুষ হয় না। আমরা কি লাইকোপোডিয়ামের মধ্যে এই জিনিস দেখতে পাই না? তো এ হলো আরক্তহীন মুখের একটা ছবি। এবার হচ্ছে আমরা জিভ সম্পর্কে কিছু বলি। এটা তো মুখেরই অঙ্গ। মুখের বিভিন্ন অঙ্গ বিভিন্ন রকমের ভাবেই প্রদর্শন করে বিভিন্ন ছবির সঙ্গে অন্যান্য যে সমস্ত ঘটনা, সেই ঘটনাগুলোর মধ্য দিয়ে সেই জিনিসটা আমাদের ইয়ের মতো, হোমিওপ্যাথির মতোই আরকি বলা যায়। অর্থাৎ peculiar sign এর সঙ্গে আমরা অন্যান্য আরো অনেক তো symptoms লাগবে। তবে গিয়ে আমরা একটা টোটালিটিতে আসতে পারব। এক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা ওরকমই। যেমন মুহূর্তের মধ্যে জিভ দেখানো। হঠাৎ করে জিভ বার করে দেখাচ্ছে। যেমন আমরা যদি পশু-পাখির মধ্যে দেখি যেমন গরিলা, সাপ এবং শিশুদের মধ্যে কিন্তু এটা দেখা যায়। এই যে জিভ দেখানো, এটা কিন্তু পৃথিবীর সমস্ত জায়গায় কিন্তু একই জিনিস নির্দেশ করে। সেটা হচ্ছে অবিশ্বাস, অপছন্দ, অনিশ্চিততা অথবা অসন্তোষ বা কোনো কিছুতে অসম্মতি। সে মেনে নিতে পারছে না, এরকম। এটা নির্দেশ করে যখন শিশুরা জিভ বার করে, তারা বোঝায় যে অন্যের প্রতি সে উপহাস করছে এটা দিয়ে। আবার অনেকে মনোযোগে গুরুত্ব আরোপ করার জন্য জিভ বার করে। কামো কথা বা লালসা দেখাতেও অনেকে জিভ বার করে নাড়ায়। আবার প্রীতি ভাষণের ক্ষেত্রেও অনেকে জিভ বার করে। অসম্মান থেকে মুক্তি পেতে জিভ বার করে। এই অসম্মান থেকে মুক্তি পেতে জিভ বার করে, এটা আমি নিজেই আইডেন্টিফাই করতে পেরেছিলাম। এটা কোনো বই-টইতে নেই। এটা আমার নিজস্ব উম এক্সপেরিয়েন্স থেকে আমি এখানে বলছি। আমাদের ঠিক সামনের বাড়িতে একটা বাড়ি আছে, যে বাড়ির ভদ্রলোক মারা গেছে ও এবং স্ত্রী ছিল, স্ত্রীও মারা গেছে। একটা মেয়ে ছিল, মেয়েও মারা গেছে। অতএব বাড়িটা উনি যখন মারা যান অন্য কাউকে দান করে যান। মহিলা কি করেছে? বাড়ি ভাড়া দিয়েছে। এবার ভাড়া দিলে সেখানে ব্যবসার জন্য ভাড়া দিয়েছে স্টোর। তো স্টোরে একজন কেয়ারটেকার হিসেবে ছিল। আসল যে মালিক ওকে কেয়ারটেকার হিসেবে রেখেছিল। সেই কেয়ারটেকার কি করেছিল? তার বউকে নিয়ে এসে সেখানে রেখেছিল। এবার লোকজন সেখানে যাতায়াত হয়। দেখা গেল ওই বউ থাকাতে বাড়িতে সবসময় লোকজন একেবারে চলাচল ইত্যাদি হচ্ছে, কোলাহল হচ্ছে। রাত্রি ১২টা-১টা পর্যন্ত কি হচ্ছে সব কথাবার্তা। একটা বিশ্রী বিষয় চলতেছিল। একসময় আমাদের কাছে খুব মানে embarrassment এর মধ্যে পড়েছিলাম। তো সেইরকম একটা পরিস্থিতিতে যখন চারিদিক থেকে প্রতিবাদ হলো, তখন ওই মালিক ওদেরকে তাড়িয়ে দিল। ওই তাড়িয়ে দেওয়ার সময় বউটা দেখি যখন যাচ্ছে মালপত্র নিয়ে,
আমি দাঁড়িয়েছিলাম বারান্দায়, দেখছি বউটা কি করছে, সাপের মতন জিভটা বার করে নাড়াচ্ছে, নাড়াতে নাড়াতে যাচ্ছে। এটা দেখছি যে তার অসম্মান, ওখানে যে তার একটা অসম্মান হয়েছে, সে তার থেকে মুক্তি পাবে এবং অসম্মানকে সে যেন আমলই দিতে পছন্দ করছেন। সে কারণের জন্য ও জিভ বার করে একটা বাজে ইঙ্গিত দিচ্ছে। এই তো এইগুলো যদি আমরা হোমিওপ্যাথির সাইডে কাজে লাগাতে পারি, নিশ্চয়ই উপকার পাবো। হাই তোলা, হঠাৎ করেই শ্বাস ভিতরে নেওয়া, এটাকে অর্নিং বলে ইংরেজিতে। হাই তোলা, হঠাৎ করেই শ্বাস ভিতরে নেওয়া হয়, সঙ্গে সঙ্গে মুখ খোলা হয়, গালের মাংসপেশিগুলোকে শক্ত করে চোখ বন্ধ করে ফেলায়, অনেক সময় চোখ দিয়ে জলও বেরিয়ে আসে। এটা কখন হয়? ঘুম পেলে, ক্লান্ত হয়ে, হতাশায়, অথবা কোনো অন্তর্দ্বন্দ্বে যদি মানুষ ভুগতে থাকে, তখন কিন্তু দেখা যায় অনেক সময় হাই হতেই থাকে, বন্ধ হয় না, এবং তাকে জোর করেও বন্ধ করা যায় না। অনেকে জল খাওয়ায়, অনেক এ করে সে করে, তাতেও কাজ হয় না। আশঙ্কাযুক্ত কোনো একটা মিটিং এ কোনো একটা আশঙ্কা আছে, টেন্সড মিটিং যদি হয়, বলা হয়, তাহলে দেখা যায় যে হালকা উদ্বেগ কাজ করতে পারে এখানে। অথবা অপছন্দের কোনো আলোচনা বা নির্দেশ বা ধারণা যদি কর্মকর্তারা দেয়, তাহলে শ্রোতাদের মধ্যে কারো কারো এরকম হতে পারে যেটা পছন্দ হচ্ছে না, অথবা হাই উঠছে তার। এই পর্যন্তই থাকলো হাই তোলার বিষয়টা। এবারে আমরা আসি উত্তেজনায় কঠিন ভাব প্রাপ্ত একটা মুখ, টেন্সড মাউথ বলা যায়। টেন্সড মাউথ, উত্তেজনায় কঠিন হয়ে গেছে, এটা কখন হয়? এটা একটা মুখভঙ্গি যাতে ঠোঁট দুটো ভিতরে টেনে চেপে ধরে রাখে, শক্তভাবে রাখে, যাতে একটা সরু রেখায় ঠোঁট দুটো একে অপরের উপরে চেপে থাকে। মানে উপরের ঠোঁট নিচের ঠোঁট যদি জোরে চেপে থাকে, তাহলে একটা দুটোর মাঝে একটা সরু রেখা তৈরি হয় না? সেই কথাই বলছি। এবং চেয়াল দুটো একে অপরের উপরে শক্তভাবে চেপে থাকে, একেবারে কঠিনভাবে। এটা ভীতি বা দুশ্চিন্তার একটা, মানে নার্ভাসনেস, অথবা দুশ্চিন্তার একটা আবেগগত অনুভূতি, যা হতে পারে রাগ, হতাশা এবং হুমকির কোনো প্রতিফলন, বা সুনির্দিষ্ট কোনো লক্ষ্যে পৌঁছানোর আগে অনেকে এরকম টেন্সড মুখ, চোয়াল করে এগোয়, অথবা সহানুভূতির তাগিদেও এরকম হতে পারে। চিন্তা এবং তার অনুভূতির মধ্যে যদি কোনো অস্বাচ্ছন্দ্য বা অসঙ্গতি থাকে, তাতেও কিন্তু এটা হতে পারে। এবার হচ্ছে ঠোঁটের প্রকাশভঙ্গি। ঠোঁটেরও কিন্তু একটা বিশেষ অসাধারণ প্রকাশভঙ্গির উৎস। এর যে ভিতরের অনুভূতি এবং মনোভাবকে, ভিতরের মনোভাবকে আমাদের কাছে কিন্তু প্রকাশ করে। যেমন ঠোঁট সংকোচন, এই ঠোঁট সংকোচন অর্থাৎ যেটাকে বলে লিপ কম্প্রেশন ইংরেজিতে বলে, আমি দুটো শব্দই বলছি যাতে বুঝতে সুবিধা হয়। এই ঠোঁট সংকোচন নেতিবাচক ইঙ্গিত বহন করে, অর্থাৎ ঠোঁট সংকোচন রাগ, অপছন্দ, শোক, দুঃখ এবং অনিশ্চিত অবস্থাগুলোকে তুলে ধরে। হঠাৎ করে দেখা গেল যে এক ব্যক্তি ঠোঁট সংকোচন করেছেন ওইভাবে, তা কি বোঝা যায়? যে সে নিঃশব্দে একটা প্রতিরোধ করতে চায়, অথবা অপছন্দকেই, তার অপছন্দ হচ্ছে কোনো একটা বিষয়, সেটাকেই সে বোঝাতে চাচ্ছে। যেমন আমি একটা ভালো উদাহরণ দিতে পছন্দ করব এখানে। ক্রিকেট খেলার মাঠে অনেকেই নিশ্চয়ই দেখেছে যে গামগুলিকে দুটো ঠোঁট অনেক সময় চেপে থাকছে, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে নখ খুঁটছে। এগুলো কিন্তু ওই একই জিনিস। সে নিঃশব্দ প্রতিরোধ কিভাবে করা যায়,
অথবা অন্যরা যে ডিফিট দিচ্ছে সেটাকে মেনে নিতে পারছে না, এটারই যে প্রকাশ ভঙ্গি, সেটা বোঝায়। এবার আসছে গোলাকৃতি ঠোঁট, যেটাকে বলে লিপ পার্স। ঠোঁট গোলাকার, অনেক সময় গোল করে, অর্থাৎ ঠোঁটকে চেপে গোল গোল আকার তৈরি করে। এর অন্তর্নিহিত উদ্দেশ্য কিন্তু ওই সেই একই, অসম্মতি বা কোনো কিছু মেনে নিতে পারছে না, বা কোনো হিসেবি চিন্তাধারার কোনো একটা ছক হিসেবে সে এটা করছে, যে হিসেব করে দেখছে যে কি হবে, তখন এটা করে। ঠোঁট বাঁকানো, ঠোঁট বাঁকানো কিরকম? নিচের ঠোঁটকে উপরের ঠোঁটে ধাক্কা দিয়ে এটা তৈরি করে, ঠোঁটটাকে বাঁকায়, যেন একটা ব্র্যাকেটের মতো, সেকেন্ড ব্র্যাকেটের মতো। হা যা হতাশা, অশান্তি, দুঃখ এবং অনিশ্চিত অবস্থাকে নির্দেশ করে। আমরা দেখেছি যে সারা পৃথিবীতেই শিশুরা এটা প্রকাশ করে। আবার কনফারেন্স টেবিলে দেখা যাবে যে একে অপরের সঙ্গে মতানৈক্য হলেও কিন্তু এরকম ঠোঁট বাঁকায়। হাসি, হাসির সম্পর্কে আমরা বলতে পারি যে মানুষের হাসি বিভিন্ন রকমের হয় এবং বিভিন্ন সময় ধরে চলতে পারে। কেউ বিব্রত, উত্তেজিত অথবা কৌতুকের জন্য এটা করতে পারে। যেমন বিভিন্ন হাসি বিভিন্ন রকমের হয়, যেমন শূন্যগর্ভ হাসি, আবার জোর করে হাসছে, হাসি আসছে কিন্তু জোর করে হাসছে, আবার উপহাস করার জন্য হাসছে, আবার হাসছে এমন করে যে মুখে বুদবুদ ফেনা কাটছে, এরকমও হাসি আছে। হাসির বিভিন্ন রকমের আছে, যেমন গিগল, ইংরেজিতে গিগল শব্দটা, এটা একটা নার্ভাস হাসি, ভীতির হাসি। আবার গ্রিন, গ্রিন শব্দটা মানে হচ্ছে জোরের সঙ্গে হাসি, অর্থাৎ ফোর্সফুল হাসি, সে ইচ্ছা না থাকলেও ফোর্সফুলি হাসছে। চুকলি মানে হচ্ছে শান্তভাবে হাসি, অনেকে হাসছে খুব শান্ত ভাবে। গার্গল মানে গলার মধ্যে গার্গ করার মতন শব্দ হচ্ছে, যেন ফেনা তুলে হাসা। আবার হেসে গড়িয়ে পড়া, এটাও আছে। তো হাসির সঙ্গে উচ্চস্বরে চিৎকার করা, দম বন্ধ করা হাসি, অর্থাৎ ব্রিদিংই যেন অফ হয়ে যাচ্ছে, হিস হিস শব্দের হাসি ইত্যাদি, কত রকমের যে হাসি আছে তার কোনো ঠিক নেই। এই যে, কিন্তু তার ইন্টারপ্রিটেশন কিরকম। উচ্চস্বরে যদি চিৎকার করে হাসি করে কেউ, বোঝায় যে নিজের সম্বন্ধে তার সে কম সচেতন। আবার অন্যের দুঃখে হাসা, অন্য দুঃখ হয়েছে তাতে হাসছে, এটা হচ্ছে ওই ফোর্সফুল হাসির মধ্যে পড়ে। ভীত ভাব করে সে একটা বেপরোয়া হাসি হাসে, তা থেকে সে কি করে, নিজের আনন্দটাকে লুকোবার জন্য করে। ওর দুঃখ যে হাসি আনন্দ পাচ্ছে সেটাকে লুকিয়ে ও বেপরোয়া হাসি হেসে যাচ্ছে। আবার হাসি আছে, বিভিন্ন শব্দের তারতম্যে কিন্তু আবার বিভিন্ন, যেমন কি উদাহরণ দেওয়া যাবে, হা হা, এটা হচ্ছে প্রকৃত বা হৃদয় থেকে হয়, এটা বিশুদ্ধ আনন্দে হাসে, হা 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 করে, এটা বুঝতে হবে যে এটা বিশুদ্ধ আনন্দে হাসছে। আবার যদি বলি হি হি, যেটা জোক থেকে হয়, জোক, কৌতুক, বা বেফাঁস কোনো মন্তব্য, রসালো মন্তব্য করেছে তা থেকে হয়। আবার যদি এটাও হি হি, আর যদি আর একটা শব্দ আছে হে হে,
হে 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 হে, এরকম। এটা হচ্ছে ঘৃণা প্রদর্শন করতে, অপরকে ঘৃণা করার জন্য এটা করছে, তাকে দমিয়ে রাখার জন্য করছে, দমনমূলক। আবার আরেকটা হাসি আছে, হো 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 হো, হো 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 হো, এই যে হাসি, এটা যে অবিশ্বাস বা প্রতিবাদ বা চ্যালেঞ্জ করতে এই ধরনের হাসি, হো 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 করে। এই সমস্ত জিনিসগুলো যদি আমরা জানি, তাহলে এই ইমোশন গুলোকে ধরতে আমরা সহজেই পারবো। আবার আছে হিউমারাস লাফটার। লাফটার মানে অনেক জোরের সঙ্গে হাসি, হ্যাঁ, এবং অনেক যদিও মানে অট্ট হাসি যেটাকে বলে, এই অট্ট হাসিটা কি? হিউমারাস মানে কৌতুক, কৌতুক বশে সে হাসে, অন্য কোনো বাজে উদ্দেশ্য কিছু নেই। আবার আছে ইগনোরেন্স লাফটার, মানে কি? কোনো একটা গ্রুপের মধ্যে দেখা গেল একটা কথা হলো, কোনো একটা রসালো কথা হলো, সেই কথাটার জন্য সবাই হাসছে বা হাসির সঙ্গে হাত তালিয়ে দিচ্ছে, কিন্তু ও বোঝেনি কিন্তু কথা, ও সে কথার মানে বুঝেনি, কি জন্য সবাই হাসছে তাও জানে না, কিন্তু ও ওদের দলে যোগ দিয়ে নিজের যে এই অজ্ঞানতা বা দুর্বলতাটাকে, এই অজ্ঞতা বা দুর্বলতাটাকে সে ঢাকার জন্য যে হাসি দেয়, এটা কিন্তু প্রকৃত হাসি না। তার মুখের মধ্যে প্রকৃত হাসির যে ছবিটা আমি তুলে ধরেছি আগে, সেরকম না, একটা জোর করে হাসি। ডেরিশন লাফটার, এডিশন লাফটার মানে অবজ্ঞা, অবজ্ঞার হাসি। এক্ষেত্রে মুখে একটা ঘৃণাপূর্ণ আবেগ ফুটে ওঠে এবং মাসলগুলো বিকৃত, তার স্বাভাবিক যেভাবে বাঁকা উচিত বাঁকে না, এটা তির্যক ভাবে বাঁকে। আবার আছে জয়াস লাফটার, মানে আনন্দের হাসি। এটা প্রকৃত হৃদয় থেকে একদম মন খুলে দিল খুলে একটা হাসা এবং মুখে একটা প্রশান্তির ভাব রেখে হাসা, যেখানে মাসলগুলোর মধ্যে কোনো স্টিফনেস থাকে না, একটা দুই সাইডে, ফেসের দুই সাইডে একটা সমতা বজায় রাখে, সিমেট্রিক্যাল অ্যাঙ্গেল বজায় রাখে। স্মাইল, এর হলো মৃদু হাসি, খুব সুন্দর। অনেকেই, অনেক কর্মী, সাধু সন্ত মহাপুরুষদের মধ্যে এই মৃদু হাসি কাজ করে এবং সেই মৃদু হাসিতে তারা সবার মন জয় করে। যেমন উইপিং জেস্টার, এটা যদি দেখি যে কাঁদছে কিন্তু দু হাত দিয়ে মুখটা ঢেকে, এটার কি তাৎপর্য? এটা হচ্ছে ইনফিরিয়রিটি, তার কষ্ট কেউ বোঝে না, দুঃখ যন্ত্রণাগুলোকে সে ভেতরে তার পুষে আছে, কিন্তু দুনিয়ার কেউ তাকে গুরুত্ব দিচ্ছে না। আবার চোখ ঢেকে হাসছে, এই কাঁদছে, কিন্তু চোখ দিয়ে জল পড়ছে না, সেক্ষেত্রে দেখা যাবে এটাকে বলে গম্ভীরাশ্রু বিসর্জন, ক্রোকোডাইল টিয়ার্স বলে। অর্থাৎ প্রকৃত তার মধ্যে কোনো দুঃখ নেই, সে সেটা ব্ল্যাক করার জন্য এই ধরনের কান্না কাঁদছে। আবার যদি দেখা যায় যে কোনো দেয়াল বা বিছানায় মুখটা ঢেকে উপরে শুয়ে কাঁদছে, তাহলে এর দুটো অর্থ হয়। একটা হচ্ছে ওপেন, অর্থাৎ খোলা মনের, অর্থাৎ সে খোলা মনেই তার দুঃখটা ওভাবে প্রকাশ করছে। আর একটা হচ্ছে সলিটারি, মানে সে নির্জনভাবে তার দুঃখটাকে প্রকাশ করছে, কাউকে জানতে দিতে পছন্দ করে না এবং মনের মধ্যে গভীর দুঃখ জমা হয়ে আছে, কিন্তু মানুষের সামনে সেটা এক্সপোজড হতে দিতে চায় না। এই দু টাইপের, একটা ওপেন, একটা সলিটারি। তো আজকে 10টা 41 বেজে গেছে। ঠিক আছে, আমি এখানেই
বক্তব্যটা রাখছি। ফেস সম্পর্কে আরো অনেক কিছু বলার আছে, কিন্তু যেমন মায়াজমগুলো ফেসের উপর কেমন ধরনের প্রভাব ফেলে, ফেসের গঠন এবং অভিব্যক্তিগুলো কিভাবে নিয়ন্ত্রণ করে, সে সম্পর্কে আজকে বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, সেটা বলছি না। সেই কারণে পরে বলার চেষ্টা করব। আজকে এটুকুই বলছি যে এই ঘটনাগুলো যা বললাম, তা থেকে আরো অনেক কিছু ব্যাপার আছে। যেমন ফেসের মধ্যে চোখ আছে, চোখের অভিব্যক্তি অসাধারণ একটা, বিভিন্ন রকমের চোখের অভিব্যক্তি হয়। যেমন যদি বলা হয় যে সাসপিসিয়াস লুক, একটা অবিশ্বাসী কিরকম, একটা বিশ্বাসী চোখের চাহনি কিরকম। হ্যাঁ, তো অনেকেই কিন্তু বলে উঠতে পারবেন না, কিন্তু যদি ওই চোখের ভাষা যদি পড়া যায়, তাহলে কিন্তু সহজেই আমরা তার যে মধ্যে কি ইমোশন কাজ করছে ধরে ফেলবো, এবং সেই অনুযায়ী আমরা ট্যাক্টফুল প্রশ্নও করতে পারবো। সুতরাং এই যে ধরে ওঠা, এই ইমোশন গুলো ধরে ওঠা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং যে যত এতে বেশি অভ্যস্ত হতে পারবেন এই নন ভার্বাল এক্সপ্রেশন গুলোতে, তিনি তত হোমিওপ্যাথিতে ভালো সফলতা অর্জন করতে পারবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। আজকে এই পর্যন্ত বলেই আমি বক্তব্যটাকে শেষ করছি। সবাইকে ধৈর্য ধরে শোনার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। ধন্যবাদ স্যার, একটি অসাধারণ আলোচনা আমাদের উপহার দেওয়ার জন্য। আজকের আলোচনার বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। ডক্টর কল্যাণ ঘটক স্যার, আপনি হ্যান্ড রেজ করেছেন, বলুন। হ্যাঁ, ধন্যবাদ স্যারকে, স্যারের অসাধারণ একটা ক্লাস নেওয়ার জন্য। স্যার, প্রশ্নটা হলো, অনেক সময় তো পেশেন্টরা তাদের ব্যক্তিগত ইমোশনগুলো গোপন করে। প্রথম কথা, আমরা দেখেছি যে কিছু কিছু প্রশ্ন পেশেন্টদের কাছ থেকে পাওয়া যায় না। যেমন বলছি, বেশ কিছু পেশেন্ট আমরা দেখতে পাই যে তারা তাদের ব্যক্তিগত হিস্ট্রিগুলো দেয় না, মানে হিস্ট্রি অফ ডিজিজ অনেক ক্ষেত্রে দেয় না, মানে যেগুলো একটু গোপন টাইপের হিস্ট্রি সেইগুলো দেয় না। যেমন কোনো অ্যাফেয়ার আছে কিনা, বা কোনো অ্যাফেয়ারের ফলে তাদের কোনো প্রেগনেন্সি এসছে কিনা, বা এই ধরনের যে গুপ্ত প্রশ্নগুলো, এইগুলো স্যার কিভাবে আমরা করলে এই পেশেন্টদের কাছ থেকে এইগুলো বার করতে পারি? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। ঘটনাটা হচ্ছে যে এই প্রশ্নগুলো করলেই, যদি পেশেন্টের মধ্যে যদি ওই ধরনের কোনো জিনিস থাকে, তাহলে অধিকাংশ ক্ষেত্রে আমি তো এটা খালি সাইন হিসেবে, মানে চোখে দেখে বোঝার ব্যাপারগুলো বলছি, প্রশ্ন না করে, কেমন? তো সেই অর্থেই উত্তর দিতে চাইবো যে এরকম ধরনের কোনো প্রশ্ন যদি আমরা করি, তাহলে দেখা যাবে যে বেশিরভাগ ক্ষেত্রেই তার মুখ এবং চোখের মধ্যে যদি সত্যি সত্যি ঘটনাটা থাকে, একটা পরিবর্তন হবে, একটা ইমোশন ফুটে উঠবে। ওই ইমোশনটা যদি আপনি রিড করতে পারেন, পড়তে পারেন, তাহলে একটা আন্দাজ করতে পারবেন যে সত্যি সত্যি ঘটনাটা আছে কি ঘটনাটা নেই। যদি সেই ইন্ডিকেশন গুলো কিরকম হতে পারে, যেমন আমাদের নিজস্ব অভিজ্ঞতায় আমরা দেখেছি যে কোনো হয়তো এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আছে, আমরা হিস্ট্রি নিয়েছি, হিস্ট্রি নেওয়ার পরে বুঝতে পেরেছি সিমটমগুলো থেকে যে যদি ওইরকম কিছু ঘটনা তার অতীতে না থাকে, তাহলে এই ধরনের সিমটমস গুলো তো আসতে পারে না। কারণ সিমটমই তো সাপ্রেস হয়ে মেটামরফোসিস হয়ে
এখন প্রেজেন্ট কমপ্লেনে এইসব দাঁড়িয়ে গেছে। তখন বুঝতে পারছি যে এটা আছে, কিন্তু পেশেন্ট তার হিস্ট্রিতে বলেনি। তখন আমাদের খুব ট্যাক্টফুল প্রশ্ন করতে হয়, যে আমরা সরাসরি ওই রকম জিজ্ঞাসাবাদ করি না যে এরকম আপনার এসটিডি ছিল কিনা, কোনো মহিলার সঙ্গে এরকম বিয়ের আগে বা পরে বাজে অ্যাফেয়ার ছিল কিনা, এরকম ধরনের প্রশ্ন করি। খুব ধীরে ধীরে প্রসিড করি, যে ওই রোগের সিমটমস গুলো বলতে থাকবে, যে জননেন্দ্রিয় কোনো সময় কোনো ফুসকুড়ি, ঘা, আলসার এসব হয়েছিল কিনা। এবার রোগী তো বুঝতে পারবে না যে ঘা আলসার কেন হয়, কি জন্য হয়। তো বা জননেন্দ্রিয়ে অর্থাৎ প্রাইভেট পার্টসে কোনোদিন জ্বালা যন্ত্রণা বা কোনো ডিসচার্জ তা থেকে বেরোতো, এরকম কিছু হয়েছিল কিনা। পেচ্ছাপ করার সময় জ্বালা যন্ত্রণা এইসব অনুভব করতে পারতেন কিনা। পেচ্ছাপ করার পরে কোনো রকমের ডিসচার্জ, কোনো ধরনের কফ থুতুর মতন কোনো জিনিস, সে হলুদাভ বা গ্রিনিশ এরকম কালার যুক্ত কিছু বেরোতো কি বেরোতো না। এভাবে আস্তে আস্তে দিয়ে যদি দেখা যায় যে হ্যাঁ এ ধরনের সিমটমস গুলো রয়েছে, তখন পেশেন্টকে তার স্বার্থে বোঝাতে হয়, যেরকম যদি সত্যি না বলেন রোগ সারবে না, আপনার সারা জীবনে এইভাবেই পঙ্গুত্বেই পরিণত হয়ে যায়। এবং এই রোগের ফেট এই সবচেয়ে বড় জিনিস হচ্ছে, তাকে এখন ভয় দেখাতে হবে যে এই রোগের ফেটটা এই, আপনি যে রোগ নিয়ে এসেছেন তার ফেট হচ্ছে এই, অর্থাৎ পঙ্গুত্বে পরিণত হওয়া, ইনভ্যালিড হয়ে যাওয়া, এবং আপনি জীবনের কোনো রসদ, আনন্দ সবকিছু থেকেই বঞ্চিত হবেন। তো আপনি যদি সত্যি কথা বলেন, এটা গোপন থাকবে এবং অ্যাসুরেন্স দিতে হয়, গোপন থাকবে, এবং আমরা আপনার এটাকে ঠিক করে দিতে পারব। খুবই অ্যাসুরেন্স দিলে অনেক সময় এগুলো ওরা বলে ফেলে। কিন্তু আপনি যদি সরাসরি প্রশ্ন করেন, কোনোভাবেই তারা এটা উত্তর দেবে না। যেরকম একটা পেশেন্টের ছিল, এইটির একটা পেশেন্ট, সেই পেশেন্টটা পেশেন্ট, তার ছিল মানসিক অবস্থা খারাপ, অর্থাৎ তার তীব্র রকমের হচ্ছে ডিপ্রেশন, এবং তার সঙ্গে সুইসাইডাল থট, সারা জীবনে তার কোনো শান্তি নেই, প্রেমিকা তাকে ছেড়ে গেছে ইত্যাদি। তো সে আর বাঁচতে চায় না, এই পৃথিবী তার কাছে আর আনন্দের কোনো খোরাক দিচ্ছে না। তো সুইসাইডাল থট হয়ে গেছে। তাকে যখন নিয়ে আসা হলো, তাকে প্রশ্নপত্র করে আমি কিছুই বার করতে পারলাম না। কিন্তু সে যে প্রচন্ড মরমরায় ডিপ্রেসড, এবং তার মনের মধ্যে একটা প্রচন্ড চলছে, তা তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। প্রশ্ন করলেই চোখের মধ্যে একটা নিথর ভাব, কোনো সময় চোখ পিটপিট করছে, কোনো সময় দেখা যাচ্ছে স্থির হয়ে যাচ্ছে, কোনো সময় অন্যদিকে তাকাচ্ছে, এরকম কোনো সময় মাথা নিচুর দিকে করে মাটির দিকে তাকিয়ে থাকছে, প্রশ্ন করার কোনো সদুত্তর দিচ্ছে না। এরকম একটা ক্ষেত্রে যখন আমি সাকসেসফুলি কেস রেকর্ডিং করতে পারলাম না, তখন তার বাবা মাকে কল করা হলো, তার বন্ধুকে কল করা হলো। তো পরিষ্কার বুঝতে পেরেছিলাম দেয়ার ইজ এ সিভিলিটি ট্রেন্ড থেকে তার তার ফ্যামিলি হিস্ট্রির মধ্যে রয়েছে, এবং তার যে পাস্ট হিস্ট্রি গুলো অনেকটাই সেরকম। একটা ম্যারাজমেটিক চাইল্ড, নাকের মধ্যে সর্দিটা শুকিয়ে ক্রাস্ট হয়ে যেত, এবং তার সেটাকে বার করলে, চটা তুলে বার করলে ঝরঝর করে রক্ত বেরোতো, নাকের ভেতর থেকে সর্দির প্রচুর
বিশ্রী একটা দুর্গন্ধ বেরোতো। এই থেকে তার প্রথম জীবন শুরু এবং সেই চোখে নাকের মধ্যে আলসারেশন হয়ে গেছে। এরকম পাস্ট হিস্ট্রি গুলো আরো অনেক রয়েছে, সেগুলো থেকে শনাক্ত করা সম্ভব হয়েছিল যে দেয়ার ইজ এ সিফিলিটিক হিস্ট্রি অফ ইন দি ফ্যামিলি। তো তখন ওর ওর বাবাকে এইভাবেই কাউন্সিলিং করেছিলাম যে ছেলের জীবনকে যদি বাঁচাতে চান, ও তো একটাই ছেলে, তাহলে আপনাকে সত্য কথা বলতে হবে। আর যদি সত্য কথা না বলেন, ওই ছেলের কিন্তু এই বিষয়টা আছে, মারা যাবে। তখন ওর বাবা অর্থাৎ ইমোশনাল জায়গায় আঘাত করতে হবে, এবং এই ইমোশনাল কোন জিনিসটা দিয়ে যে ইমোশনাল আঘাতটা করা যাবে সেটা খুঁজে বার করতে হবে চিকিৎসককেই। তখন ওর বাবা ঝরঝর করে, বাবা মা দুজনেই কাঁদছে, অর্থাৎ ইমোশনালি উইক হয়ে পড়েছে। সেই মুহূর্তে তার স্ত্রীকে বাইরে বার করে দিয়ে তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি যদি সত্যি কথা বলেন তবে ওকে ভালো করতে পারবো, নতুবা ও কিন্তু উপরে চলে যাবে অল্প দিনের মধ্যে। হুম তার মধ্যে তার মনোভাবটা, ওই বাচ্চা ছেলেটার মনোভাব কি, তাও তার বন্ধুর কাছ থেকে আমি জেনেছিলাম। কিভাবে না, একই হোস্টেলে তারা থাকতো, একই ঘরে। ওই পেশেন্ট ছেলেটি ডায়েরি লিখতো, ওই ডায়েরিতে তার মনের কথাগুলো সব লিখে রাখতো, এবং সে যে আত্মহত্যার কথা ভাবছে, চিন্তা করছে, তার দুঃখগুলো, যন্ত্রণাগুলো কি টাইপের, এভরিথিং লিখে রাখতো। সেই ডায়েরি ওই ছেলেটা হাতে পড়ে এবং ও পড়ে আমাকে সব হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়। তো তা থেকে আমি সম্পূর্ণ চিনতে পারি। এবং তারপরে ওই যখন ওর বাবাকে চেপে ধরলাম, তখন ওর বাবা পরিষ্কার স্বীকার করলো যে হ্যাঁ, এ বিয়ের আগে কুসঙ্গে পড়েছিল এবং তার সিফিলিস হয়েছিল। সিফিলিসটা অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে ঠিক হয়ে গেছিল। তা আমাকে বলছে সে তো মূল থেকে সেরে গেছিল, তার জন্য তো ছেলের এরকম কিছু হওয়ার কি আছে ডাক্তারবাবু? তা আমি বলছি ঠিক আছে, সে আমি বুঝবো। তা বলল যে সেই বিয়ের পরেই, তারপরে বিয়ে করেছিল, বিয়ে করার পরে স্ত্রীরও জেনিটাল আলসার হয়। ও তো বলছে যে করে সারিয়ে দিয়েছিল অ্যালোপ্যাথিক ওষুধ খেতে। স্ত্রীর জেনিটাল আলসার কোন জায়গা থেকে? তো স্ত্রীর জেনিটাল আলসার হয় এবং তারপরে 5 বছর তাদের সন্তানাদি হয়নি। এদিক ওদিক নানা চেষ্টা চরিত্র করে তারপর এই ছেলে হয়। তারপর ওই ছেলের এই অসুখগুলো হতে থাকে। তাহলে ঘটনাটা হচ্ছে, সব ক্ষেত্রেই যে আমরা সাকসেসফুল হতে পারবো তা নয়, কিন্তু যদি আমরা মুখের এক্সপ্রেশন, হিস্ট্রি ইত্যাদি যদি খুব ঠিকভাবে নিই, এরকম অজস্র উদাহরণ দেওয়া যেতে পারে। তো আমরা সঠিক জায়গায় আঘাত, অর্থাৎ ইমোশনে আঘাত করতে হবে। ইমোশনটা কোন জায়গায় লুকিয়ে আছে, কিভাবে করলে সেটা বেরিয়ে আসবে, সেটা ক্লিনিশিয়ানকেই অন দি স্পট ডিসাইড করে নিতে হবে। এটুকুই বললাম। হ্যালো। হ্যাঁ স্যার, যদিও কেউ এখনো হাত তোলেনি, ধন্যবাদ স্যার। তাই আমি আরেকটা প্রশ্ন করার স্পর্ধা করছি স্যার। আমার সঙ্গে স্যার দুটো ইনস্ট্যান্ট এরকম কেস হয়েছে। একটা হলো যে এক বাচ্চার ওষুধ, মানে পুরো ভালো করে কেস টেকিং করার পরও আমি কিছুতেই বাচ্চাটাকে অ্যাডজাস্ট করতে পারছিলাম না, মানে ঠিক করতে পারছিলাম না। কিছু হচ্ছে আবার কেটে যাচ্ছে, হচ্ছে আবার কেটে যাচ্ছে, আমি এত বিপদে পড়েছিলাম। তারপরে তাদের ফ্যামিলি হিস্ট্রিতে তার মানে ভদ্রলোক এসেছিল, ভদ্রমহিলা এসেছিল। এবার যখন সবার সেই সময় হিস্ট্রি নেওয়াতে তার প্যারেন্টস, মানে বাচ্চাটা যিনি এসেছিলেন, তার ওই হিস্ট্রিটা নিলাম, তার মায়ের হিস্ট্রিটা নিলাম। এবার আমি তো প্রথমে ভেবেছিলাম উনি ওনার বাবা। তা ওনার হিস্ট্রি নিয়ে, এই নিয়ে ওই নিয়ে সমস্ত কিছু বিবেচনা করে ওষুধ দিয়েছিলাম। যাই হোক, ওষুধটা কিছুতেই পুরোপুরি মানে ইয়ে করছিল না, ধরছিল না। তারপরে একদিন কথায় কথায় ওই ভদ্রলোককে একা ডাকলাম। একা ডাকার পরে যখন জানতে পারলাম যে ভদ্রলোক ওর বাবা না, ভদ্রমহিলা তার ওই ওই বাড়ি ছেড়ে চলে এসেছে, তার বাচ্চা নিয়ে এসে এখন এর সঙ্গে, এই ভদ্রলোকের সঙ্গে আছে। এইবার তখন দেখুন, তাহলে আমি পুরো এখন এর বাবার হিস্ট্রিটা যখন এই ভদ্রমহিলার কাছে জানতে চাইলাম, ভদ্রমহিলা কিছুতেই তার বাবার হিস্ট্রিটা দিল না, মানে ওর হাজবেন্ডের হিস্ট্রিটা দিল না।
আমি অনেক রকম ভাবে চেষ্টা করেছিলাম, মানে তিনি হয়তো এমন অত্যাচারিত হয়েছেন বা এমন কিছু ডিপ্রাইভড হয়েছেন যে তিনি ওনার নামটা শোনার পরে মানে আর কোন রকম ভাবে দিল না। লাস্টে বলে ডাক্তারবাবু এইটুকু দিলাম, এইটুকুর মধ্যে যেটুকু চেষ্টা করার করুন, আমি এর থেকে আর বেশি কিছু বলতে পারবো না, প্রথম কথা। বুঝেছি। হ্যাঁ, যতক্ষণ না আপনি ওই ক্লু উদ্ধার করতে পারবেন তত বাচ্চাকে ঠিক করতে পারবেন না। কি করবো যে সে স্যার মহিলা বাচ্চা হলে তাহলে হয়তো তো কিছুটা তোর দেওয়া যেত, কারণ মায়ের দিকে জিনটা, কিন্তু যেহেতু পুরুষ বাচ্চা তার বাবার রোগগুলো তো ভীষণভাবে দরকার। আর সবচেয়ে বড় কথা হ্যাঁ হলো দরকার, যে তারপর ওখান থেকে সেরে এসছে কেন সেটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। এটা ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, আরেকটা বিষয় হলো স্যার, যে যেহেতু বাবার বাড়িতে ছেড়ে এসছে এই ভদ্রমহিলা, এবং সেখানে যখন বেশি দিন ছিল না, মানে ঠাকুরদাদা বা এদের পরিবারের যে সমস্ত রোগরাগিগুলো কিন্তু খুব ভালো করে পাইনি আমি, মানে পরিবারের হিস্ট্রিটা পাইনি ভালো করে, কারণ উনি অর্ধেকটাই জানেন না, কারণ খুব ইয়েতে ছেড়ে এসছে। আচ্ছা, দ্বিতীয় কথা হলো, মানে এই যে যার সঙ্গে চলে এসছে এর সঙ্গে ওনার প্রেম ছিল, কিন্তু বিয়েটা ওনার সঙ্গে হয়েছিল, কিন্তু যার পরে কি হলো যে যখন এই বাচ্চাটা হওয়ার পরে কোন রকম ইয়েতে আবার এই প্রেমিকের সঙ্গে চলে এসছে। এখন এরা এখানে স্বামী স্ত্রীর মতোই আছেন, পাড়ার লোক কেউ জানে না, এই জানে না। তো হঠাৎ করে এই ভদ্রলোক স্বীকার করেছিলেন বলে যে আমি ওর বাবা না, এরকম ব্যাপার, তারপরে আমি জানতে পারলাম, কিন্তু ভদ্রমহিলা কোন রকম ভাবে আমাকে কিছু দিল না। আরেকটা ভদ্রমহিলা ক্ষেত্র যদি আমি না স্যার, দেন, এক্ষেত্রে না দিয়ে থাকে আর একটা প্রসিডিওর নেওয়া যেতে পারতো, যে ওই ভদ্রলোককে ধরা, কারণ ভদ্রলোক সঙ্গে যেহেতু প্রেম আছে, ভদ্রলোকের সাথে যেহেতু প্রেম আছে, ভদ্রলোক বিষয়টা জানেন সব, অবশ্যই আদ্যন্ত সবকিছু জানে। পুরুষরা মেয়েদের চেয়ে অনেক সময় অনেক লিবারাল হয়। এই ভদ্রলোককে বুঝিয়ে বলতে হবে যে যদি এই হিস্ট্রি না পাওয়া যায় তাহলে এই ছেলেটা কখনো ভালো করা যাবে না এই রোগ থেকে। ঠিক আছে, তাকে পরিষ্কার বুঝিয়ে বলতে হবে যে আপনি নিশ্চয়ই ব্যাপারগুলো জানেন, সঙ্গে যখন আছেন ব্যাপারটা খুলে বলুন। এই ভদ্রলোকের সাহায্য নিতে হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, হ্যালো, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এই প্রসিডিওর কি নিয়েছিলেন? না স্যার, এটা নেওয়া হয়নি। তাহলে ওখানে আপনার ল্যাকিং রয়ে গেল। হুম, ওই ভদ্রলোকের সাহায্য নিতে হবে, কারণ ভদ্রলোক সবই জানে, ওকে জেনে শুনেই তো কাছে নিয়ে এসছে। হুম, তাহলে ওই হিস্ট্রিটা ওর কাছ থেকেই পাওয়া যাবে। এবং মেয়েদের তুলনায় পুরুষরা হয়তো মেয়েটা সাফার্ড হয়েছে, ফলশ্রুতিতে খুব রকম ঘৃণা হয়তো তার মধ্যে কাজ করছে, বা কোনো নক্কারজনক বিষয়ে আছে খুবই, হ্যাঁ, খুবই লজ্জাজনক বিষয়ে আছে, যার জন্য সে খুলে বলতে পারছে না। যদিও পেশেন্টের বিশ্বাস অর্জন করা কঠিন এসব ক্ষেত্রে, তবুও ভাষা এবং সহানুভূতি এবং মমত্ববোধ দিয়ে যদি এগোনো যায়, অনেক সময় পেশেন্ট কিন্তু রিলাই করে বলে। আর এক্ষেত্রে এজেন্ট প্রসিডিওরটা খুব ইম্পর্টেন্ট। বুঝতে পারলেন? হ্যাঁ স্যার কোন বুঝতে প্রসিডিওরের পেরেছি। সাহায্যে কখন যে ওপেন হবে নোবডি নোজ। এর কাছ থেকে ক্লুটা নিয়ে আপনি যদি আবার ওই মহিলাটিকে আবার যদি ক্রস করেন, তাহলে কিন্তু আপনি আনলক করতে পারবেন। ঠিক আছে? জি স্যার। হুম। প্রসিডিওর ভাবতে হবে, আপনাকে ইনস্ট্যান্টলি ভাবতে হবে যে কোন পথে এগোবো। কথা বুঝলেন? জি স্যার। এরকম কেসে অনেক অনেক সময় এটা হয়েছে। যেমন ধরুন, আমার একটা কেস ছিল, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার শোনা আমার যাচ্ছে। একটা আমার একটা কেস ছিল এরকম। এক ভদ্রমহিলা ছিল পেশেন্ট, বয়স 35-36 হবে। এবার ঘটনা হচ্ছে তার একটা সন্তান আছে। এবার এই সন্তানটা নানান রকমের রোগে ভুগছে, একটা আধটা না। তার পেটের রোগ দিয়ে প্রথমে শুরু হয়, একটা কলিকি পেন, মাঝে মাঝেই ঘুরে ঘুরে আসছে। তারপরে তার জয়েন্ট পেন শুরু হয় অল্প বয়সে। এটা
8-10 বছরের শিশু জয়েন্ট পেন শুরু হয়েছে, ভাবুন, বিভিন্ন রকমের। তারপরে পেটের রোগ লেগেই আছে, তারপর সর্দি কাশি ছাড়ছে না, মাঝে মাঝে হাঁপানি হয়, আগে ইনহেলার টানতো, অ্যালোপ্যাথরা চিকিৎসা করতো, একে নিয়ে এসছে। একে নিয়ে এলে তার যেরকম হিস্ট্রি নেওয়ার বাবা মা উভয়েরই নেওয়া হয়েছে, বা ফ্যামিলির সবকিছু নেওয়া হয়েছে। আমি তো ডিটেলস নিয়ে থাকি, সাধারণত পার্সোনালিটি প্রোফাইল পর্যন্ত নিয়ে থাকি। কিন্তু ঘটনা হচ্ছে যে ওই ভদ্রলোকের জেনেটিক প্রোফাইল, ওর ফ্যামিলি হিস্ট্রির সঙ্গে, হ্যাঁ, এই বাচ্চাটির রোগের মিল খুঁজে পাচ্ছি না। এখানেই আমার কন্ট্রাডিকশন। কথাটা বুঝছেন? আমি যখন কোনো ফ্যামিলি হিস্ট্রি নিয়ে থাকি, ওই পার্সোনালিটি প্রোফাইল এইসব, তারপরে রোগের ইতিহাস, এইসব ঘেঁটেই ফেলি সব, এবং তার সঙ্গে রোগের বাচ্চাটার যে রোগগুলো কি কি হচ্ছে না হচ্ছে সেইটাও ঘেঁটে দেখি, মিলিয়ে দেখি যে ওই ফ্যামিলি হিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সিনক্রোনাইজ করছে কি করছে না। এটা কিন্তু সব ক্ষেত্রেই করে থাকে, আমি যেটা করে দেখেছি সব ক্ষেত্রেই করে থাকে। তো এক্ষেত্রে করছে না বলেই আমার ডাক হোয়াই, ঘটনাটা কি এরকম হচ্ছে কেন। তখন ওই ভদ্রমহিলাটাকে, এ অনেকদিন আগের কথা, তখন ওই ভদ্রমহিলাকে আমি আলাদা করে খুব কৌশলে এগোতে থাকি। তার সেক্সুয়াল লাইফ, তার হাজবেন্ডের সঙ্গে সেক্সুয়াল লাইফ দিয়ে প্রথমে শুরু হয়। সেক্সুয়াল ব্যাপারগুলো মেয়েরা সাধারণত বলতে চায় না, কিন্তু চিকিৎসার স্বার্থে তাকে নানাভাবে বুঝিয়ে এই বিষয়গুলো ডিটেলস করে আমি তার কাছ থেকে সংগ্রহ করতে থাকি। তাতে দেখি ওই যে ভদ্রলোক সেক্সুয়ালি ইম্পোর্টেন্ট, সে পারফর্ম করতে পারতো না, এবং শুধু তাই নয়, তার সঙ্গে বনিবনাও বিশেষ কিছু হতো না, সেক্সও বিশেষ কিছু সেই কারণে হতো না। সে আলাদা করে থাকতো, এই আলাদা করে থাকতো, এবং সেটা প্রায় বিয়ের পরপরই। তা এখন প্রশ্ন, এরকম হিস্ট্রি গুলো পাওয়ার পরেই আমি যখন প্রশ্ন করেছি, তাহলে সন্তান কি করে আপনার, এই প্রশ্ন করাতে সঙ্গে সঙ্গে তার মুখ আরক্তিম হয়ে গেল। এই যে একটু আগে যে আমি প্রশ্নটা, এই যে ফেস ফেস স্টাডিতে ফেসিয়াল এক্সপ্রেশনে আরক্তিম মুখের কথা তুলে ধরলাম, এগুলো আমার একেবারে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের মধ্যেই পড়ে। তার মুখ আরক্তিম হয়ে গেল, আরক্তিম হয়ে নিচের দিকে তাকিয়ে থাকলো, আর কিছু স্বীকার করতে চায় না। না ডাক্তারবাবু, কিছু না। আমি যখনই আরক্তিম মুখ বা এরকম নিচের দিকে তাকিয়েছে, এবং তার চোখের দৃষ্টির মধ্যে একটা চাঞ্চল্য ভাব, যেটা পিউপিস গুলো ডাইলেটেড হয়ে গেছে, এবং তার একটা মৃদু কম্পন চোখের মধ্যে রয়ে গেছে, এবং চোখের প্রভা, এতক্ষণ যা দেখেছি যে চোখের জ্যোতি অনেকটাই ম্লান, নিষ্প্রভ হয়েছে। এই যে সাডেন চেঞ্জ লক্ষ্য করা সম্ভব, এই যে চোখের দিকে তাকিয়ে ওই চেঞ্জ গুলো যদি আপনি ধরতে পারেন, আপনি স্পট করতে পারবেন সামথিং। কিন্তু অধিকাংশ হোমিওপ্যাথ এত সূক্ষ্মভাবে দেখেন না। ওই প্রশ্ন করলো, প্রশ্ন উত্তর কি দিল ওইগুলো। কিন্তু অভিজ্ঞ হোমিওপ্যাথরা সেরকম অবশ্যই করেন না। আমার মনে হয় হ্যানিম্যান এরকম করতেন না। ওই প্রশ্ন পর্বই শেষ কথা নয়, তিনি 211 নম্বর অ্যাফোরিজমে ওই সব কথাগুলো বলতেন না। তো এখন ঘটনাটা হচ্ছে, ওনাকে ও যতই না করুক না কেন, আমি বুঝেছি ও না করলে ও ভুল বলছে, লুকাচ্ছে। আমি একবার স্থির নিশ্চিত হয়ে গেছি এই সাইন গুলো দেখে। তারপর হচ্ছে না, আপনি সত্যি কথা বলুন, রোগ সারবে। সত্যি কথা বলবেন না, জাহান্নামে যাবেন। ওই ছেলে নিয়ে তো বাঁচতে চাইছেন আপনি, আর তো কিছু নেই, স্বামীরও সেক্স নেই, এবার অন্যের সঙ্গে এভাবে আপনি আছেন। তো ঘটনাটা হচ্ছে যে সেক্ষেত্রে আপনাকে সত্যি কথা বলতে হবে যে কি ঘটনা, কিভাবে এর জন্ম ইতিহাস না বললে রোগ সারবে না,
এবং এই পৃথিবীর কোনো ডাক্তার ওই নির্মূল করতে পারবে না, রোগ সাপ্রেস করতে পারবে, নির্মূল রোগ কেউ করতে পারবে না যদি ঘটনাটা না বলেন। এভাবে তাকে বহু বোঝানো হয়েছে। তা বোঝানোর পরে বুঝতে পেরেছিল এবং ঘটনাটা সম্পূর্ণরূপে আমাকে খুলে বলেছিল যে অন্যের সঙ্গে অ্যাফেয়ার হয়েছে, এটা তার সন্তান। এবং তখন আমি সেই ফ্যামিলির ইতিহাসগুলো নিয়ে ওর চিকিৎসা শুরু করি, অ্যান্ড আই ওয়াজ সাকসেসফুল টু ট্রিট দ্য পেশেন্ট। অর্থাৎ ব্যাপারটা নট এ ইজি ম্যাটার, নট এ ইজি ম্যাটার। কেস রেকর্ডিং করলেই কেস রেকর্ডিং হয় না। কেস রেকর্ডিং করলেই কেস রেকর্ডিং বলে আমি মেনে নিতে পারি না। কেস রেকর্ডিং অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তার মধ্যে সমাজ, সভ্যতা, একটা মানুষের জীবন কাহিনী, তার জন্ম বৃত্তান্ত, এভরিথিং শুড বি ইন দি ব্যাকগ্রাউন্ড। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ। যে এই মুখের অভিব্যক্তিগুলো কি কাজে লাগে, আমি যে এত কঠিন পরিশ্রম করে এগুলো বলছি, কাজে লাগে, খেয়াল করুন। ঠিক আছে, আপনারা এগুলোকে খেয়াল করুন। এইগুলোতে আপনাদের মাস্টার হতে হবে। এইগুলোতে যখনই মাস্টার হবেন তখন প্রশ্নপত্রগুলোও একটা ইজি হয়ে যাবে। যদিও প্রশ্নপত্র করার ব্যাপারেও কৌশলতা, ভাষার দক্ষতা, কখন আপনাকে নমনীয় হতে হবে আর কখন আপনাকে কোন ট্যাক্ট অবলম্বন করতে হবে, এই বিষয়ে অবশ্য আমি আরো পরে, তো কেস রেকর্ডিং যত এগোবো তত বলতে থাকবো, সেই জন্যই পার্ট করে বলছি আর কি। সকলকে ধন্যবাদ জানিয়ে আনুষ্ঠানিকভাবে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হোমিও উদ্দীপনার সঙ্গে জুড়ে থাকুন। শুভরাত্রি।